আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো যাই হোক, আমি এই বিষয় নিয়ে আজকে লাস্ট ভিডিও। এই বিষয় নিয়ে আমি পরবর্তী আর কোনো ভিডিও দিব না, ঠিক আছে? আসলে এক বিষয় নিয়ে বারবার ভিডিও দিতে আমারও ভালো লাগে না, আর দর্শকদেরও শুনতেও ভালো লাগে না। এই একটা বিষয় নিয়ে এত কিছু কেন কেন এটাই তো আমারও প্রশ্ন। এই একটা বিষয় নিয়ে, এইটুকু কথা নিয়ে এত কেন প্রশ্ন? এটা আমারও, আপনাদের মতো আমারও প্রশ্ন। তো যাই হোক, এই বিষয়টা ক্লিয়ার করেছেন আমাদের, আপনারা সবাই জানেন, বিএনপির নেতা করেছেন তারেক রহমান। তো চলুন আমরা তার মুখ দিয়ে আমরা কিছু আলোচনা শুনে তারপর আপনারা বুঝতে পারবেন যে তিনি কি বলেছেন। না, একান্তভাবে তার কথাটা আমার পার্সোনালিটি ভাবে আমার খুব ভালো লেগেছে। তো চলুন আমরা শুনলেই তার কথাটা বুঝতে পারবো। চলেন শুনে আসি। শুধু ওনাদের দোষ দিয়ে খিলাম, একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এক চাঁদাবাজকে উৎখাত করে আরেক চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন তাদের উদ্দেশ্য করে আপনারা যদি সকলে একত্রিত থাকেন, আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছে না ভাই রে, রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াই লাখ টাকা লেগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নেই তো, অন্য একটা দলে জয়েন করেন। আমার কাছে কথা খুব পরিষ্কার, আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় না। দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। ধার্মিক তারাই যারা ধর্মভীরু। মিজানুর রহমান আজহারি, তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন, ভালো কথা, কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন, এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে না। আমরা যদি সকলে একত্রিত থাকেন, আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, হ্যাঁ, দেশে বহু মানুষ আছে, বিভিন্ন জনের বুদ্ধিজীবী সহ বিভিন্ন জ্ঞানী ব্যক্তিবর্গ আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, বিভিন্ন জন মানুষের বিভিন্ন মতামত আছে। আমরা সেই মতামতগুলো আলোচনা করব, সকলে সকলের মতামত উপস্থাপন করবেন, কিন্তু দিন শেষে যেই মতামতের পক্ষে সবচাইতে বেশি সমর্থন থাকবে, সেই মতামতের ভিত্তিতেই আমরা দেশকে গড়ে তুলব, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক, বিভিন্ন মানুষের মধ্যেই হোক, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যেখানে দেশের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হবে, যেখানে দেশের মানুষের স্বাভাবিক যে চাওয়া, সেই চাওয়াগুলো বাধাগ্রস্ত হবে। এমন কোনো পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ এখানে আমরা উপস্থিত হয়েছি গোলাম রাব্বানীর পরিবারকে একটি বাসস্থান তৈরি করে দেওয়ার জন্য। গোলাম রাব্বানীর পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমি আগেই বলেছি, আপনারা নিজেরাও জানেন, এই মুহূর্তে সারা বাংলাদেশে হাজারো গোলাম রাব্বানীর পরিবারের মতন পরিবার আছে। আসুন, আমরা কি চাই আগামী দিনগুলোতে এইরকম আর কোনো গোলাম রাব্বানীর জীবনে যা ঘটেছে এরকম কোনো ঘটনা ঘটুক? আমরা চাই না, আমি চাই না গোলাম রাব্বানীর মতন কোনো, সে যেই দলেরই হোক না কেন, কোনো মানুষের ভাগ্য যাতে এইরকম না হয়, কোনো মানুষের ভাগ্য যেন গোলাম রাব্বানীর মতন না হয়। আগামী দিনগুলোতে, বাংলাদেশের আগামী দিনগুলোতে আমরা আর গোলাম রাব্বানী এইরকম ভাগ্যবরণ করা মানুষ আমরা আর দেখতে চাই না। আমরা একটি স্বাভাবিক বাংলাদেশ চাই, আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই, যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, মানুষ মানুষকে সহযোগিতা করবে, যেখানে মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করা হবে, যেখানে মানুষের, সাধারণ মানুষের অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করবে সরকার। এইরকম একটি সরকার আমরা আগামী দিনের বাংলাদেশে গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, যদি আমাদের এরকম একটি সরকারকে গড়ে তুলতে হয়, যেই সরকার মানুষের বিপদে পাশে দাঁড়াবে,
যেই সরকার দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে, তাহলে প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। এবং সমগ্র পৃথিবীতে আপনারা প্রায় দেখেন, টিভির পর্দায় দেখেন, পত্রপত্রিকায় দেখেন, বিদেশের অনেকগুলো দেশ, এই যে আমি যুক্তরাজ্যে আছি, এই দেশ সহ আরও যেই দেশগুলোকে, যাদেরকে আমরা উন্নত দেশ বলি, আমরা জানি যে এইসব দেশের সরকাররা জনগণের জন্য কাজ করে, জনগণের স্বাস্থ্যের জন্য কাজ করে, জনগণের শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করে, জনগণের নিরাপত্তার জন্য কাজ করে, নারীদের জন্য কাজ করে, শিশুদের জন্য কাজ করে, শ্রমিকদের পাশে দাঁড়ায়, শ্রমিকদের বিপদের সময় কৃষকদের পাশে দাঁড়ায়। এইসব দেশের সরকার একটি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। কি সেই প্রক্রিয়া? যেই দেশগুলোর দিকে আমরা তাকিয়ে থেকে, আহা, এই দেশগুলো কিভাবে নিজেদের দেশকে গড়ে তুলেছে, এইরকম যেই দেশগুলো আছে, সেই দেশগুলোতে একটি প্রক্রিয়া ফলো করা হয়, অনুসরণ করা হয়। সেই প্রক্রিয়াকে বলে নির্বাচন প্রক্রিয়া, গণতান্ত্রিক উপায় নির্বাচন প্রক্রিয়া। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, সেটি উপজেলা পর্যায়ের নির্বাচন হোক, সেটি সংসদ পর্যায়ের নির্বাচন হোক, সেটি মসজিদ কমিটির নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যদি আমরা বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারি এবং সেই যে কোনো মূল্যে সেই নির্বাচন প্রক্রিয়াকে আমাদের অব্যাহত রাখতে হবে বছরের পর বছর, যুগের পর যুগ, তাহলেই আমরা এই যে আজকে আমার সামনে এতগুলো মানুষ, এই মানুষগুলোর মধ্যে থেকেই যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে, যোগ্য মানুষ বেরিয়ে আসবে। কেউ বেরিয়ে আসবে ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে, কেউ হয়তো বেরিয়ে আসবে পৌরসভার চেয়ারম্যান হিসাবে, কেউ হয়তো বেরিয়ে আসবে উপজেলা চেয়ারম্যান হিসাবে, কেউ হয়তো বেরিয়ে আসবে সংসদ সদস্য হিসাবে। কিন্তু প্রকৃত মানুষের ভোটে যারা বেরিয়ে আসবে নির্বাচনের মাধ্যমে, সেই মানুষগুলো কাজ করবে মানুষের জন্য, সেই মানুষগুলো কথা বলবে তার এলাকার মানুষের জন্য, সেই মানুষগুলো কাজ করবে সামগ্রিকভাবে দেশের মানুষের জন্য, সামগ্রিকভাবে দেশের জন্য। প্রিয় ভাই বোনেরা, আসেন, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বহু মানুষ আত্মহতি দিয়েছে, এখন হচ্ছে সামনের দিন হচ্ছে দেশ গড়ার পালা। যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময়, এবং এই দেশকে যদি গড়তে হয়, দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ থাকতে পারি, তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। বহু কাজ বাকি সামনে, প্রিয় ভাই বোনেরা, সামনে বহু কাজ বাকি। এই দেশে ফসলের উৎপাদন বাড়াতে হবে, এই দেশে খাল খনন করতে হবে, এই দেশের বন্যা ব্যবস্থা দূর করতে হবে, এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ঠিকভাবে ঢেলে সাজাতে হবে, এই দেশে যুবক যারা আছে, বেকার যুবক যারা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এই দেশে মিল ফ্যাক্টরি গড়ে তুলতে হবে, বহু রাস্তাঘাট ভাঙা আছে সেগুলো ঠিক করতে হবে, বহু কাজ বাকি আছে। এই দেশের মানুষের স্বাস্থ্য সেবা গড়ে তুলতে হবে। এই দেশে সেই জন্যই আমরা বলেছি যে আমরা হেলথ কার্ড দিতে চাই। এই দেশের গ্রামীণ পরিবারগুলোকে, প্রান্তিক মানুষের পরিবার, কৃষক সহ সকলকে একটি অবস্থার মধ্যে আনতে হবে যেখানে কৃষক টাইম মতন তার সহযোগিতা পাবে রাষ্ট্রের পক্ষ থেকে। আমরা এই পরিকল্পনাগুলো করেছি। সেই জন্যই এর আগে দেখেছেন এখানে বক্তারা বলেছেন যে আমরা দেশের মানুষের সামনে 31 দফা নামে 31টা দফা দিয়েছি। নিশ্চয়ই এই 31 দফার কথা কম বেশি আপনারা শুনেছেন না? আপনারা 31 দফার কথা, 31 দফার কথা আপনারা শুনেছেন। এই 31 দফার মাধ্যমে আমরা বলেছি যে আমরা কিভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই,
যদি আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারে। প্রিয় ভাই বোনেরা, একটি কথা আপনাদের সামনে আমি আবার বলে দিতে চাই, আগে যেভাবে বলেছি, বিএনপি সকল সময় দেশের মানুষের সাথে ছিল। বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণ। এই জনগণের সাথে বিএনপি থাকতে চায়। বিএনপি যখনই সুযোগ পেয়েছে অতীতে, প্রতিবার আপনারা দেখেছেন কিভাবে বিএনপি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে। হয়তো আমরা সকল সময় 100% সফল হতে পারিনি বিভিন্ন কারণে, কিন্তু আমরা কখনো জনগণের পাশ ছাড়িনি। আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথাটা আমরা বলি। রাজনৈতিক সকল ক্ষমতার উৎস আমাদের জনগণ। আমরা সকল সময় চেষ্টা করি জনগণের পাশে থাকতে, জনগণের পাশে থেকে জনগণকে পাশে রাখতে। তো যাই হোক, আমরা তার কথাটা শুনতে পেলাম। তিনি কি বলেছে, কই তার তো এত মাথা ব্যথা না, কিন্তু কিছু কিছু নেতা আছে, আপনাদের এত মাথা ব্যথা কেন, এত মাথা ব্যথা কেন এই কথা নিয়ে? তার স্বাধীনতা থাকতে হবে, স্বাধীনতা হিসেবে সে বলতে পারে, এটাই তো স্বাভাবিক, তাই না? এই কথা আমি কালকেও বলেছি, আবার আজকেও এক কথা বারবার বলতে ভালোই লাগে না। তো দেখেন, এই বিষয় নিয়ে অনেক হয়েছে, আর না, একটু থামেন, একটু থামেন। দেখেন, আপনাদের জন্য আমার কেমন জানি মনে হচ্ছে, আপনারা সবাই জানেন মিজানুর রহমান আজহারীকে একবার দেশ থেকে মানে টেকনিক করে তাকে বের করে দেওয়া হয়েছিল, সে চলে যেতে বাধ্য হয়েছিল। তো অনেকদিন পর আমরা আবার মিজানুর রহমান আজহারীকে আমরা ফিরে পেয়েছি, এটা আমাদের জন্য গর্বের বিষয়। দেখেন, আমরা এমন কোনো কাজ করব না তিনি আবার মনে কষ্ট নিয়ে এই দেশ থেকে চলে যান। আমরা এমন কোনো কাজ করব না। মানে আমাদের সব থেকে একটা প্রবলেম কি জানেন, আমরা একে অপরকে দেখতে পারি না, সহ্য করতে পারি না, একে অপরের ভালো আমরা সহ্য করতে পারি না, আমরা নিতে পারি না। এটাই বাঙালির সব থেকে বড় প্রবলেম। আমি ছোট আছি, আমার এক ভাই বড় হচ্ছে, আমার এক ভাই আস্তে আস্তে ভালো একটা পর্যায়ে যাচ্ছে, আমরা সেটা কেমন যেন নিতে পারি না, সহ্য করতে পারি না। এটা আমাদের ভিতরে সব থেকে বড় প্রবলেম। হ্যাঁ, তো এই বিষয়টা মাথায় আর না নেওয়াই ভালো। দেখেন, যা হয়ে গেছে হয়ে গেছে। আমি একটাই কথা বলবো, আমি জানি আমার ভিডিওতে তেমন একটা ভিউ হয় না, তো তারপরও যাই ভিউ হোক না কেন, আমি আপনাদেরকে বলবো ভিডিওটা ভাইরাল করে দেন। আসলে আমার মনের কথাটা হচ্ছে একটাই, এই বিষয়টা অনেক কিছু অনেক 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 হয়েছে, আর না, এবার থামেন। এমনটা হতে পারে যে মিজানুর রহমান আজহারী কষ্ট পেয়ে বাংলাদেশ ছেড়ে আবারও চলে যেতে পারেন, তাই না? কেন দরকার একটা কথা নিয়ে এত কিছু? তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি এখন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।